আমি স্মরণ করছি জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানে প্রয়াত শহীদদের, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। দীর্ঘ 1 বছর হতে চলেছে। এই 1 বছর পর আমরা আপনাদের সাথে আমাদের গণ এবং পণ্য পরিবহনের বিভিন্ন সমস্যা নিয়ে হাজির হয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা আমাদের শুভেচ্ছা নেবেন। সমগ্র জাতির বিবেক আপনাদের খোরদার লেখনীর মাধ্যমে সমগ্র জাতিকে জাগ্রত করিয়া প্রতিদিনকার ঘটনাবলী সরকার এবং দেশের আপামর জনগণকে অবহিত করে আসতেছেন। অনুরূপভাবে আমাদের গণপরিবহন খাত অন্যতম। এই খাতে জড়িত মালিকগণ লাভ লোকসানের হিসাব পেতে রেখেই সরকারকে অগ্রিম ট্যাক্স দিয়ে পরিবহন ব্যবসা পরিচালনা করিয়া থাকেন। পণ্য পরিবহন যাহা দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে বিভিন্ন খাদ্যদ্রব্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও বিভিন্ন শিল্প কলকারখানার কাঁচামাল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে থাকেন। আর গণপরিবহন সাধারণ মানুষের প্রয়োজনে দেশের এক প্রান্ত হতে অপর প্রান্তে ও জেলা উপজেলায় যাতায়াত অনন্য ভূমিকা পালন করে আসিতেছে। সরকার বিভিন্ন শিল্প কলকারখানাকে ভর্তুকি দিয়ে বাঁচিয়ে রাখলেও গণ ও পণ্য পরিবহন শিল্পের কোনো প্রেক্ষিতে ডলার ঊর্ধ্বগতির কারণে জ্বালানি তেলের মূল্য ও আমদানিকৃত গাড়ির সকল যন্ত্রাংশের মূল্য বৃদ্ধির ফলে মালিকগণ মাস শেষে বিভিন্ন খাতে খরচ পরিশোধ করে একজন পরিবহন মালিকের অবশিষ্ট বলতে আর কিছুই থাকে না। তাই বর্তমান প্রেক্ষাপটে দুঃখজনক হলেও সত্য, গত 19/6/25 ইংরেজি তারিখে সরকার কর্তৃক বাস মিনিবাসের ক্ষেত্রে 20 বছর এবং ট্রাক কাভারভ্যানের ক্ষেত্রে 25 বছর ইকোনমিক লাইফ নির্ধারণ করে দেওয়া মানে যানবাহন মালিকদের মরার পর অনাহারে মানবতার জীবনযাপন করিতেছে এবং প্রত্যেক পরিবহন মালিক নীরবে নিবৃত্তে দিন যাপন করে যাচ্ছে। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা, হে জাতির বিবেক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সদ্য জারিকৃত যানবাহনের ইকোনমিক লাইফ প্রজ্ঞাপন বাস্তবায়ন করিলে দেশে প্রায় 80,000 বাস, মিনিবাস, ট্রাক, কাভারভ্যান বন্ধ হয়ে যাবে। আর ইহার সহিত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় 5 লক্ষ মালিক শ্রমিক অনাহারে খুবই কষ্টে মানবতার জীবন যাপন করিবে। তাছাড়া উল্লিখিত গাড়িগুলো স্ক্র্যাপ ঘোষণা করলে সাধারণ মালিকের যেমন হাজার লক্ষ কোটি টাকা নষ্টই হবে না, অপচয় হবে। এই ধরনের বিনিয়োগ কোনোভাবে কাম্য হতে পারে না। উল্লেখ্য যে সরকারের আমদানি নীতি ইঞ্জিনের পার্টস, বডি, গাড়ি ইঞ্জিন ও যন্ত্রাংশ আমদানি হয় বিধায় কোনো যানবাহনই অচল থাকে না, বরং ক্ষতিগ্রস্ত ইঞ্জিন বা ইঞ্জিনের পার্টস, বডি বা আনুষঙ্গিক অন্যান্য পার্টস নতুন করে রিপ্লেসমেন্ট করলে সকল যানবাহনই সম্পূর্ণরূপে বিআরটিএ ফিটনেস সার্টিফিকেট অনুযায়ী চলাচলের যোগ্যতা রাখে। উপরোক্ত একসাথে গণ ও পণ্য পরিবহনের চালিত যানবাহন বাতিল করা হলে দেশে এক প্রকার গাড়ির সংকট হবে। দেশে বর্তমানে ব্রিটিশ আমলে 1953 সালে তৎকালীন ইস্টার্ন বেঙ্গল রেলওয়েতে ডিজেল ইঞ্জিন দিয়ে দেশে বর্তমানে যে রেল সেবা বিদ্যমান রয়েছে। পরিবেশ অধিদপ্তর এ ব্যাপারে নীরব কেন? আগামী 8 মাস পর জাতীয় নির্বাচন ও বর্তমানে অর্থনৈতিক মন্দাভাব বিরাজ করিতেছে। এই মুহূর্তে এই ধরনের আইন প্রয়োগ করে অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি নষ্ট হওয়ার ষড়যন্ত্র আমরা মনে করি। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলা যায়। এই বন্দরকে কেন্দ্র করে অনেক শিল্প কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এতে বন্দর হতে দৈনন্দিন প্রায় 6,000 ট্রাক, কাভারভ্যান শিল্প কলকারখানার পণ্য পরিবহন করে থাকে। আয়ুষ্কালের কারণে যদি 6,000 গাড়ি বন্ধ হয়ে যায়, তাহলে বন্দর হতে বিভিন্ন শিল্প কলকারখানায় পণ্য পরিবহনের গাড়ি সংকট সৃষ্টি হবে। এতে অর্থনৈতিক চালিকা শক্তি বাধাগ্রস্ত হবে। বৃহত্তর চট্টগ্রাম
গণপরিবহনের ক্ষেত্রে চট্টগ্রাম কক্সবাজার, চট্টগ্রাম খাগড়াছড়ি, চট্টগ্রাম রাঙ্গামাটি, বান্দরবান, কাপ্তাই, চকরিয়া, বাঁশখালী, শুভপুর, বারুইয়ারহাট, রাউজান, নাজিরহাট, চট্টগ্রাম জেলা মেট্রো উপজেলা এলাকায় 5,000-এর অধিক গণপরিবহন আয়ুষ্কালের রীতিতে বন্ধ হয়ে গেলে উক্ত সকল রোডে গাড়ির বড় ধরনের সংকট সৃষ্টি হবে। জনগণের ভোগান্তি ও জীবনযাত্রার ব্যয় চরমভাবে বৃদ্ধি পাবে। সরকার শুধুমাত্র ঢাকা মহানগর এলাকায় পরিবহন ব্যবস্থাপনাকে কেন্দ্র করে সমগ্র বাংলাদেশের পরিবহন ব্যবসাকে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিয়ে থাকে, যার ফলে সরকারের সিদ্ধান্ত দেশের অন্যান্য বা জেলা বা উপজেলা পরিবহন ব্যবস্থাপনার জন্য সাংঘর্ষিক। উদাহরণস্বরূপ, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি পর্যটন এলাকায় বর্তমান পর্যটকের পরিবহনের একমাত্র ভরসাস্থল হলো চাঁদের জিপ। তাছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন নাসিমন পরিবহন ভটভটির মাধ্যমে যাত্রী পরিবহন করে থাকে। এই যাবৎকালে এই গাড়িগুলোর বিকল্প কোনো পরিবহন সরকার সৃষ্টিও করতে পারে নাই। যেমন সিএনজি ট্যাক্সির ক্ষেত্রে ঢাকা ও চট্টগ্রাম মহানগরকে ইকোনমি লাইফের আওতায় এনেছে, কিন্তু দেশের সকল জেলায় উক্ত সিএনজি আয়ুষ্কালের আওতা আনা হয়নি। শুধুমাত্র ঢাকা এবং চট্টগ্রামে এটা করা হয়েছে সিএনজির ক্ষেত্রে, সারা বাংলাদেশে সেটা করা হয়নি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদেরও দাবি হলো ঢালাওভাবে ইকোনমি লাইফ নির্ধারণ না করে জেলা উপজেলা বিভাগ অনুযায়ী স্থানীয় প্রশাসন, পরিবহন ব্যবসায়ী, সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে গাড়ির ইকোনমি লাইফ নির্ধারণ করার জন্য আলোচনার প্রয়োজন। আলোচনাবিহীন এবং হঠকারী সিদ্ধান্তে সরকার সাধারণ জনগণ থেকে বিচ্যুত হবে বলে আমরা মনে করছি। বিগত সরকার সড়ক পরিবহন আইন 2018 কালো আইনের সাংঘর্ষিক ধারাগুলো ও অধিক হারে জরিমানার কারণে পরিবহন মালিক শ্রমিকদের মধ্যে অসন্তোষ প্রকাশ পেয়েছে, যার ফলে বর্তমানে নতুন করে কেউ আর এই পরিবহন খাতে বিনিয়োগে আগ্রহী নয়। আমাদের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান, গাড়ির আয়ুষ্কাল ও নীতিমালা প্রণয়নে বিভাগীয় মালিক প্রতিনিধি সম্পৃক্ততা করা। 3 নম্বর, আমরা জানাচ্ছি কোনোভাবে বেসরকারি সংস্থার হাতে পরিবহন সেক্টর জিম্মি করা যাবে না। 5 নম্বর, 2018 সালের আরোপিত সড়ক পরিবহনের কালো আইন মালিক শ্রমিকের স্বার্থে দেশের বাস ট্রাক এর প্রয়োজনীয়তা নির্ধারণ পূর্বক বৈদেশিক মুদ্রার বিনিয়োগ, রিপ্লেসমেন্ট কর্মসূচি, আমদানিকারকদের অহেতুক মূল্যবৃদ্ধি রোধ, প্রতি বৎসরের বাতিল করা পরিবহনের রিপ্লেসমেন্ট শিডিউল এর সাথে ঢালাও বাতিলের আমদানি সমন্বয়, ক্রমবর্ধমান পণ্য যাত্রী বিবেচনা। স্বৈর শাসকের আমলের স্বার্থপর সিদ্ধান্ত দেশ ও জাতিকে তথা দেশের উন্নয়নের একমাত্র বাহন তথা সড়ক পরিবহন সেক্টরে ঘোরের দিকে ঠেলে দেওয়া হবে আরেক স্বৈরাচারী সিদ্ধান্ত। বিষয়গুলো অনুধাবনের দাবি জানাচ্ছি এবং এই সিদ্ধান্ত স্থগিত করে পুনরায় সকল অংশীদার সমাজ সংস্কারক সমন্বয়ে সিদ্ধান্তের দাবি জানাচ্ছি। অন্যথায় স্বল্প সময়ে ইকোনমিক লাইফের প্রজ্ঞাপনের কারণে যদি গণপণ্য পরিবহন অচল অবস্থা সৃষ্টি হয়, মালিকগণ তথা নেতৃবৃন্দগণ কোনো কিছু করার থাকবে না। দাবি সমূহ যথাযথভাবে বাস্তবায়নে ও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের গতিরীভূত কারণের যার যার অবস্থান থেকে তা প্রসারে জোরালোভাবে প্রচার করে সকল সাংবাদিক ভাই ও সংশ্লিষ্টদের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। বর্তমান কার্যক্রম স্থগিত করে সকলের স্বার্থে অবিলম্বে ঘোষণার দাবি জানাচ্ছি। আল্লাহ আমাদের সকলের সহায় হন, আমিন। সরকারের নিয়মের মধ্যে আপনারা জানেন যে 2000 কোটি টাকার সুদের দাবি এবং ইন্টারনাল রিসোর্স থেকে যদি 2000 কোটি টাকা আমরা না পাই, একটা গাড়ি রেজিস্ট্রেশন ইনকাম ট্যাক্স অর্থাৎ ইনকাম ট্যাক্স দাবি আমরা প্রতি বছর রোড ট্যাক্স দিই, ফিট ট্যাক্স দিই, ইটস ভেরি বিগ ইনকাম।
গভর্নমেন্টের বাজেটে শর্টেজ আছে। আপনার দেখেন এই কাজের কিন্তু বাজেট হবে, এই বাজেটে এই যে আমাদেরকে যে আউট অফ দ্য ওয়ে করে দিচ্ছে, এখান থেকে যে রেভিনিউটা হতো এটা ইন্টারনাল রেভিনিউ, হ্যাঁ ইন্টারনাল রেভিনিউ থেকে এটা ভালো হচ্ছে। সরকার কেন জানি অর্থনৈতিক রিয়াকশনে কমার্সের সঙ্গে যে যেটা বলবে সেটা কিন্তু অভাব রয়েছে। এখন দারুণভাবে এটা অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের ক্ষতি করবে। সবচেয়ে বড় কথা যেটা আপনাদের ডিস্ট্রাকশন করবো, চট্টগ্রাম কোর্টে আপনাদের ডিস্ট্রাকশন করে দেখেন আমাদের গাড়িগুলো আমরা কিন্তু পার্স রিপ্লেস করে চালাই। গাড়ি ইঞ্জিনটা আমরা পার্স রিপ্লেস করলে রিকন্ডিশন করে আবার নতুনভাবে রিকন্ডিশন করে চালাই। এখন যে বাসগুলো ট্রাকগুলো কোর্টে থাকে, আপনি হঠাৎ করতে যেগুলো বন্ধ করে এখন তো কোর্টের যেগুলো মাল নামাবে সারা দেশের দারুণ পাবে। এবং গভর্নমেন্ট উইল লুজ দি টোটাল রেভিনিউ। এটা আমরা এটা সেন্সটাকে আনতে চাচ্ছি। আর আমি আপনার সভাপতি নিয়ে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে দেখুন পুরোনো গাড়ি রিপ্লেস হবে, দ্যাট ইজ নট হবে। এটার জন্য আমার ব্যক্তিগত মতামত, আমার কথা হচ্ছে যে আমাদেরকে সময় দিতে হবে, মিনিমাম 2 বছর সময় দেয়, মানে যে 2 বছর পরে আপনাদের গাড়িগুলো রিপ্লেস করতে হবে পর্যায়ক্রমে। এখানে আমার একটা সাজেশন, কিন্তু পুরোনো গাড়ি একটা উদ্যোক্তাকে যদি আমি মেরে ফেলি তাহলে এটা ঠিক হবে না। এই উদ্যোগটাকে আমাকে বাঁচাতে হবে। কিভাবে? আমি যে গাড়িটা আমার চলে যাবে, আউটলেটে মার্কেট যাবে, সেই ব্যক্তিকে সেই নাম্বারকে সরকার উচিত হবে একটা নতুন গাড়ি আমদানি সুযোগ করে দিয়ে কাস্টম ডিউটি, ভ্যাট ডিউটি মাফ করে দিয়ে তাকে আবার বাঁচিয়ে রাখতে হবে। ক্যান হি ক্যান কাম ইন দ্য কমিউনিকেশন নেটওয়ার্ক। এইভাবে কমিউনিকেশন নেটওয়ার্ক না হলে আমি 20 বছর পর আমি পালিয়ে যাব, কারণ আমি আই ডোন্ট গেট এনি সাপোর্ট, সরকার থেকে সাপোর্ট পাবো না। তাহলে একটা লোককে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। এখন বলুক সরকার যে ঠিক আছে আপনার গাড়ি আমার এত নম্বর গাড়ি আপনার বাদ যাচ্ছে, সেটার আপনি একটা গাড়ি নতুন গাড়ি ইম্পোর্ট করতে পারবেন, আপনাদেরকে আমি এই বেনিফিট দেবো, ট্যাক্স বেনিফিট দেবো, ভ্যাট বেনিফিট দেবো, আমি ইনকাম ট্যাক্স বেনিফিট দেবো। সরকার থেকে আসা হবে। এখন আমরা করতেছি আমাদের প্যাকেজ দেয়, আমরা এসবের দাবি করতেছি। আমাদের দাবি যদি চুক্তিগত হয় সরকারকে আমরা আহ্বান করবো রেগুলার দেশে। এখন আপনার আরেকটা ব্যাপারে আমি ডিসকাশন করি। আপনারা জানেন যে ইতিমধ্যে এখন 25% ফার্মেস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। এখন এই শ্রমিকরা কিন্তু বেকার, এখন আপনার কোনো ইনভেস্টমেন্ট হয় না, নো এমপ্লয়মেন্ট, কোনো ইন্ডাস্ট্রি হয় না যেগুলো দেশে এমপ্লয়মেন্ট হবে, কোনো এমপ্লয়মেন্ট নেই, নতুন এমপ্লয়মেন্ট নেই। সেখানে আপনারা আমাদের এখানে আপনারা ট্রাককে ইয়ে করবেন, এই ট্রাকের ড্রাইভারটা মারা যাবে, স্টেটটা মারা যাবে, ওই পরিবারটা মারা যাবে। এখন আপনারা আমাদেরকে সাহায্য করেন, আমরা এগুলির যদি যুক্তি থাকে আপনারা সাংবাদিক আমাদেরকে আসুন, এটা আমাদের দুইটা ফেডারেশন আজকে নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। আপনার একটা কোশ্চেনের উত্তর পরিবারের নেতৃত্ব দেবেন, আমাদের আজিজ ভাই আছেন, সোহেল ভাই আছেন, আমি আপনাদের কোশ্চেনের বাজেটের আগে পূর্বে বাংলাদেশ সড়ক পরিবহন থেকে যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব বিআরটির চেয়ারম্যান ওরা সমন্বয় করে বৈঠকের মধ্যে আমাদের বাংলাদেশ সড়ক পরিবহনকে আমন্ত্রণ করা হয়। ওখানে আমাদের দাবি আমাদের ইয়াগুলা আমাদের যেগুলা পয়েন্টগুলা ওখানে আমরা উপস্থাপন করি বাংলাদেশ সড়ক পরিবহনের সাথে। আমার মনে হয় 52 বছরের ইতিহাসে এইবার আমাদেরকে কাউকে ডাকা হয়নি, আমাদেরকে ডাকা হয়নি। আমি কনফার্ম করলাম এমন একটা সিদ্ধান্ত নিয়েছে গত সরকারের আমলে নেওয়ার পরে বাস্তবতার ভিত্তিতে আমরা সচিবালয়ের সচিবের সাথে বসে, আপনারা জানেন ফ্যাসিস্ট সরকারের কোনো প্রশাসন ছিল না, একজন সচিব মহোদয়ের নেতৃত্বে আমরা এটা বন্ধ করেছি বাস্তবতার আলোকে। একটা প্রশ্ন আপনাদেরকে আমি করতে চাই, বাংলাদেশের অর্থনীতিতে আপনি কি পারেন 60,000 কোটি টাকা লাগবে আজকে যদি 80,000 গাড়িকে আপনার স্ক্র্যাপ করা হয়, শুধু 60,000 কোটি টাকা লাগবে আমার গাড়ি আমদানি করতে। আপনাদের একটা রেফারেন্স আমি দেব, গতবার
ভারতীয় আগ্রাসনের মাধ্যমে ভারতের গাড়ি বিক্রি করার জন্য ব্রিটিশ সরকারের সাথে চুক্তির মাধ্যমে এই কাজটা করতে চেয়েছিল। সেই ফ্যাসিস্ট সরকারের সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার না বুঝে আবার আমাদের কাঁধে চাপিয়ে দিতে চাচ্ছে সেই ভারতের গাড়ি বিক্রি করার জন্য। আমরা চাই সেই গাড়ি আমদানির সেই পায়তারা আমরা বন্ধ করতে চাই, সেই ষড়যন্ত্র আমরা বন্ধ করতে চাই। আমরা চাই আগামী দিনে আপনারা বলেছেন ফিটনেসের কথা, আমি বলতে চাই আপনারা যে গাড়িগুলো দেখেন হিনু লাগিয়ে, সেগুলো সব পুরাতন নাম্বারের গাড়ি, পুরাতন গাড়ি নয়। বাংলাদেশে রিকন্ডিশন ইঞ্জিন ইম্পোর্ট হয়, বাংলাদেশের যে সুন্দর বডি প্রস্তুত করা হয়, জাপানের বডি থেকে সুন্দর বডি আমরা উপহার দিচ্ছি জনগণকে। আজকে কাপ্তাই রাস্তায় দেখেন আপনি, আমরা এসি গাড়ি উদ্বোধন করেছি। এটার নাম্বার পুরাতন হতে পারে কিন্তু গাড়ি নতুন। আমরা দাবি জানাই আপনি ফিটনেস ঠিক করেন। পুরাতন গাড়ি বলতে যে গাড়ির ফিটনেস নাই সেটা বন্ধ করে দিন আপনার প্রশাসনের মাধ্যমে। পুরাতন গাড়ি মানে 20 বছর নয়, পুরাতন গাড়ি মানে 25 বছর নয়। পুরাতন গাড়ি হচ্ছে যারা রিমডেলিং করতে পারে নাই তাদেরটা পুরাতন গাড়ি, সেটা পর্যায়ক্রমে আপনারা কাটেন। কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা না দেখে আপনি যদি এটাকে জাপান মনে করেন, কালকে রিক্সা চলতে পারবে না, পরশু পুরাতন গাড়ি চলতে পারবে না। যেখানে ইন্ডিয়াতে এখনো পুরাতন ব্রিটিশ আমলের ট্রাম গাড়ি এখনো চলে, যেখানে ভারত এখনো পুরাতন গাড়ি কেনার সাহস পাচ্ছে না, বাংলাদেশ এমনকি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে পুরাতন গাড়ি কেটে ফেলবে। 60,000 কোটি ডলার দিয়ে আমরা নতুন গাড়ি কিনবো। গরিবের ঘোড়ারোগ হয়েছে আমাদের এটা জীবিকার প্রশ্ন। আমাদের পিঠ দেওয়ালে টিকে গেছে। আপনারা সাংবাদিক ভাইয়েরা জাতির কারণে, আমাদের অর্থনৈতিক উন্নয়নের কারণে সোচ্চার হতে হবে। আপনারা জাতির ধারক সাংবাদিক ভাইয়েরা ফ্যাসিস্ট সরকারের আমলেও অনেক অবদান রেখেছেন জাতির অর্থনৈতিক উন্নয়নের জন্য। এই একটা সমন্বয়হীন স্টেক হোল্ডার ছাড়া বৈঠকের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের যে আইন আজকে আবার বর্তাতে চাচ্ছে সেটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আপনারা এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করি। যদি প্রশাসনিকভাবে এটা সমাধান না হয়, আমরা পুরো বাংলাদেশে প্রতিবাদের মাধ্যমে আমরা স্ট্রাইকের দিকে চলে যেতে হবে। সব জাতি এখানে দুর্ভোগ পোহাবে, যার জন্য আজকে আপনাদের মাঝে আমরা এসেছি জাতিকে জানান দেওয়ার জন্য। আমরা হঠাৎ করে আপনাদেরকে দুর্ভোগে ফেলতে চাই না। আমি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মহোদয়কে বলবো, আপনি আসেন, আলোচনায় বসেন, এগুলা বাস্তব ভিত্তিক সমাধান করুন। ধন্যবাদ।